নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। এর আগে আমরা আলোচনা করেছিলাম লেটার সম্পর্কে, অ্যালফাবেট সম্পর্কে। আজকে আমরা লেটার থেকে কিভাবে শব্দ গঠন করা হয় এবং শব্দকে কিভাবে আমরা ব্যবহার করব এবং শব্দের যে শব্দাংশ কী কী নিয়ে শব্দ গঠন হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আর বেশি দেরি নয়, চলো আমরা শুরু করি। আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ড, WORD। এই ওয়ার্ড কথাটির বাংলা শব্দ হচ্ছে শব্দ। এক কথায় এই ওয়ার্ডের অর্থ হচ্ছে শব্দ। ইংরেজিতে যাকে আমরা ওয়ার্ড বলি, বাংলাতেই সেটাকে বলা হয় শব্দ। এই শব্দকে যখন আমরা জানবো, এই শব্দ হচ্ছে ইংরেজি ভাষার একটা সংক্ষিপ্ত রূপ বা একক বলতে পারো। সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ শব্দ গঠন হয়ে একটা বাক্য গঠন হয়। শব্দ থেকে আমরা আবার পরবর্তীতে সেন্টেন্স বা বাক্যে যাব। তো তার আগে আমাদের সব থেকে ভালো করে বুঝে নিতে হবে এই ওয়ার্ড সম্পর্কে। ওয়ার্ড সম্পর্কে সঠিক ধারণা থাকলে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো। তো এই ওয়ার্ড কাকে বলে, এই ওয়ার্ড যখন আমরা জানবো, সর্বপ্রথম আমাকে বুঝে নিতে হবে তার ডেফিনেশনটা। আমরা তাহলে এই ডেফিনেশনটা সম্পর্কে আগে জানবো। এক কথায় এই ডেফিনেশন কথাটার অর্থ হচ্ছে সংজ্ঞা, মানে কাকে বলে, ওয়ার্ড কাকে বলবো আমরা। দেখো, ওয়ার্ডের সংজ্ঞা এক একজন একই রকমভাবে দিয়েছে এবং অনেক বইয়ে অনেক রকমভাবে আমরা পাবো। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে খুব ভালো করে শুনবে এবং টোটালটাই ভালো করে লিখে নিবে খাতাতে। যদি পাশে বই খাতা বা কিছু থাকে তোমরা লিখে নিতে পারো, সুবিধা হয়। আমরা ডেফিনেশন সম্পর্কে জানবো, তথা ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ড হচ্ছে ইংরেজিতে কতগুলি বর্ণ। এর আগে আমরা যে বর্ণগুলো বা লেটারগুলোকে দেখেছি, সেই বর্ণ বা লেটারগুলো ইংরেজিতে কতগুলো বর্ণ বা লেটার পাশাপাশি বা কাছাকাছি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকেই কিন্তু বলা হবে ওয়ার্ড, না হলে কিন্তু ওয়ার্ড বলা যাবে না। তাহলে কি বললাম, যখন কতগুলি বর্ণ বা লেটার, যখন কতকগুলি বর্ণ বা লেটার পাশাপাশি বা কাছাকাছি বসে সম্পূর্ণরূপে, এই জায়গাটা মাথায় রাখতে হবে, সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে অর্থাৎ একটি সঠিক অর্থ পায় বা পাওয়া যায়, তখন সেই বর্ণ সমষ্টি বা বর্ণগুচ্ছকে আমরা কি বলবো, শব্দ বা ওয়ার্ড। তার কারণ হচ্ছে আমাদেরকে জানতে হবে যে বাংলা ব্যাকরণের সঙ্গে ইংরেজি গ্রামারের কিন্তু একটা খুব মিল রয়েছে। এই মিলগুলো আমাকে ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো বাংলাতে যাকে আমরা শব্দ বলছি ইংরেজিতে তাকে কিন্তু ওয়ার্ড বলা হয়। ঠিক একই রকমভাবে আমি এখানে ডেফিনেশন তো সংজ্ঞাটা বললাম, যখন কতকগুলি, এখানে নির্দিষ্ট করে আমি বললাম না, কতকগুলি বললাম, একটা হতে পারে, দুটো হতে পারে, পাঁচটা হতে পারে, 10টা হতে পারে, 50টা বর্ণ হতে পারে, বা লেটার পাশাপাশি বা কাছাকাছি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে অর্থাৎ একটি সঠিক অর্থ পাওয়া যায়, তখন সেই বর্ণ সমষ্টি বা বর্ণগুচ্ছকে আমরা শব্দ বা ওয়ার্ড বলি। বুঝতে পারলাম?
এবার কথা হচ্ছে এই যে ডেফিনিশনটা আমরা জানলাম ওয়ার্ড কাকে বলে, তাহলে কতগুলি বর্ণ পাশাপাশি এবং কাছাকাছি বসবে এবং বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বলবো, তাছাড়া কিন্তু ওয়ার্ড বলা যাবে না। তাই জন্যে এই ডেফিনিশন প্রথম অবস্থায় আমরা ডেফিনিশন সম্পর্কে জানবো 1 নম্বর। 2 নম্বরে আমাদেরকে যেটা জানতে হবে ওয়ার্ড সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে সেটা হচ্ছে তার রিমেম্বার মনে রাখতে হবে কিছু। রিমেম্বার আমাদের কিছু মনে রাখার বিষয় রয়েছে। এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণভাবে। একটা হচ্ছে যে ভায়োল ছাড়া আমরা জানি যে ইংরেজি লেটারগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, ভায়োল এবং কনসোনেন্ট। সেই কনসেপ্টে আমি আসছি। ভায়োল ছাড়া কোনো কনসোনান্ট দিয়ে ভায়োল ছাড়া কোনো কনসোনান্ট দিয়ে ওয়ার্ড তৈরি হতে পারে না। এটা 1 নম্বর মাথায় রাখতে হবে। মানে কনসোনেন্ট দিয়ে শুধুমাত্র কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না। আমি কি বললাম? ভায়োল ছাড়া কোনো কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড তৈরি হতে পারে না, মানে শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে। এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো শুধুমাত্র। এই শুধুমাত্র কনসোনেন্ট ছাড়া কি হতে পারে না? ভায়োল ছাড়া কোনো কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড তৈরি হতে পারে না। মানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই প্রত্যেক ওয়ার্ড এর মধ্যে ভাওয়েল থাকবেই। সেটা প্রত্যক্ষভাবে থাকতে পারে বা পরোক্ষভাবে। সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকতে পারে। 2 নম্বর যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কনসোনেন্ট ছাড়াও ওয়ার্ড বা শব্দ তৈরি হতে পারে। কনসোনেন্ট ছাড়াও ওয়ার্ড বা শব্দ তৈরি হতে পারে শুধুমাত্র ভায়োল দিয়ে। বুঝতে পারলাম? আমি যেটা বলতে চাইছি, আমাকে দুটো জিনিস, শব্দ যখন আমরা গঠন করব তখন দুটো জিনিসের উপর আমাদের খুব ধ্যান রাখতে হবে। এক হচ্ছে যে ভায়োল ছাড়া কোনো কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড তৈরি হতে পারে না। এখানে শুধুমাত্র কথাটা এই জন্য আমি লিখলাম যে শুধুমাত্র কনসোনেন্ট দিয়েই তুমি কোনো ওয়ার্ড তৈরি করতে বা শব্দ তৈরি করতে পারবে না। তাই জন্য পরের লাইনে আবার বলা হয়েছে প্রত্যেক ওয়ার্ড এর মধ্যে ভায়োল থাকবেই, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হতে পারে বা থাকতে পারে। 2 নম্বরে যেটা আমাকে মনে রাখতে হবে যে কনসোনেন্ট ছাড়াও ওয়ার্ড বা শব্দ তৈরি হতে পারে শুধুমাত্র ভায়োল দিয়ে। যেমন আমরা জানি এ একটা লেটার, এটা ভায়োল, তাহলে এর অর্থ আমরা জানি, এর অর্থ হলো একটি। তাহলে এর একটা নির্দিষ্ট অর্থ রয়েছে বা মানে রয়েছে একটি, তাহলে এটা একটা ওয়ার্ড হিসেবে বিবেচিত হলো। 2 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আইও একটা লেটার, এর অর্থ হলো আমি। তাহলে এই আই লেটারের একটা অর্থ আমরা পেলাম বা মানে পেলাম আমি, তাহলে এটা একটা
এটাকেও আমরা একটা ওয়ার্ড বলবো। তাহলে শুধুমাত্র কনসোনেন্ট দিয়েই আমাকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র কনসোনেন্ট দিয়েই কিন্তু কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না। কিন্তু দ্বিতীয় নাম্বার আমি আবার গিয়ে বলছি কনসোনেন্ট ছাড়াও ওয়ার্ড বা শব্দ তৈরি হতে পারে শুধুমাত্র ভায়েল দিয়ে, যেমন এ এবং আই। আমাকে এই জিনিসটা মনে রাখার মতো বিষয় রয়েছে এই দুটোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এইটুকু বোঝা গেল। আমি আর একবার বলে দিই, কারণ এটাকে মিশিয়ে দেবো। এখানে ওয়ার্ড কথাটার বাংলা অর্থ হচ্ছে শব্দ। এই শব্দকে আমরা জানবো তার ডেফিনেশন, তার সংজ্ঞা সম্পর্কে, কারণ যে কোনো বিষয়ের সংজ্ঞা সম্পর্কে ডেফিনেশন জানতে হয় আগে। আমি এখানে যে ডেফিনেশনটা দিয়েছি যে যখন কতকগুলি বর্ণ বা লেটার, আমি এখানে কতকগুলি কথাটা এই কারণেই ব্যবহার করেছি যে এখানে কোনো নির্দিষ্ট নেই, নির্দিষ্ট বর্ণ তোমাকে বসাতে হবে এরকম কিন্তু নয়। তুমি 2, 3, 1, 4, 5, 10, 50 যতটা বোঝাতে পারো। যদি বর্ণগুলোকে পাশাপাশি এবং কাছাকাছি বসিয়ে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায়, তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলবো। যদি পাশাপাশি বসালাম কিন্তু কোনো অর্থ পেলাম না, তাহলে কিন্তু সেটাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলবো না। এবার চলে আসলাম আমি রিমেম্বার, মনে রাখার বিষয়। এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে যে পৃথিবীতে যতগুলো ওয়ার্ড আছে সেটাকে যদি আমি দুটো ভাগে ডিভাইড করি, তাহলে একটা ডিভাইডের মধ্যে আমরা দেখব যে ভায়েল ছাড়া শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না। কিন্তু দ্বিতীয় নম্বরে আমাকে মাথায় রাখতে হবে যে কনসোনেন্ট ছাড়াও শুধুমাত্র ভায়েল দিয়েও কিন্তু ওয়ার্ড তৈরি হয়। এই দুটোকে আমাকে মাথায় রাখতে হবে, যেহেতু আমি এখানে এক্সাম্পল হিসেবে দুটো দিয়েছি। এর অর্থ হলো একটি, তাহলে এর আমরা মানে পেলাম, একটা অর্থ দাঁড়ালো, একটা সঠিক অর্থ আমরা বুঝতে পারছি, তাই জন্য এটা একটা ওয়ার্ড। এই আয়ের অর্থ হলো আমি, তাহলে আয়েরও একটা অর্থ পাচ্ছি। এটা এই দুটোই ভায়েল। তাহলে ভায়েল কনসোনেন্ট ছাড়াও ভায়েল নির্দিষ্টভাবে বা ভায়েল শুধুমাত্র ভায়েল দিয়ে অর্থ পাই আমরা বা ওয়ার্ড তৈরি হয়, তাই জন্য এ এবং আইকে আমরা ওয়ার্ডও বলতে পারি। একদিকে তো লেটার, এগুলো এক একটা লেটার, কিন্তু এগুলোকে আমরা ওয়ার্ড হিসেবেও বলতে পারবো, যেহেতু এগুলোর আলাদা করে অর্থ আছে। তো ঠিক আছে, আমি তাহলে এটাকে মেশাচ্ছি। আমরা এর পরে চলে যাব পরের নিয়মে। দ্বিতীয় নম্বরে আমরা যেটা জানবো, তৃতীয় নম্বরে যেটা ওয়ার্ড শেখার সময় আমাকে 3 নম্বরে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রুলস। এই ওয়ার্ড তৈরি করার সময় আমাকে দুটো রুলস আমাকে জানতে হবে, অবশ্যই মনে রাখতে হবে এই রুলসগুলোকে। যদি আমরা এই রুলসগুলো মনে না রাখি, তাহলে কিন্তু ওয়ার্ড সঠিকভাবে আমরা তৈরি করতে পারবো না। এবার দ্বিতীয় নম্বর যেটা আমরা 3 নম্বর যেটা আমরা জানবো, 3 নম্বর রুলসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এরকম রুলস সম্পর্কে আমাকে জানতে হবে। ওয়ার্ড তৈরি করার সময় আমরা দুটো রুলস ফলো করব, তাহলে বেশি ভালো হয়। যেরকম 1 নম্বর রুলস হচ্ছে এরকম যে বর্ণগুলি পাশাপাশি বসাতে হবে। বর্ণগুলিকে তাহলে কি করতে হবে? পাশাপাশি বসাতে হবে। আমি যদি একটা এখানে আর একটা ওখানে বা আর একটা আরো দূরে যদি বসে, তাহলে কিন্তু হবে না। বর্ণগুলি পাশাপাশি বসাতে হবে 1 নম্বর। 2 নম্বর নিয়ম আমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে বর্ণ সমষ্টি করার পর বর্ণগুলিকে একত্রিত করার পর যেন একটা সঠিক অর্থ বা মানে পায়, তাহলে সেই বর্ণগুচ্ছ বা বর্ণ সমষ্টি, আমি বাংলাতে বলছি সুবিধা হওয়ার জন্য, তোমাদের বোঝার জন্য, বর্ণ সমষ্টিকে আমরা শব্দ বা ওয়ার্ড বলবো।
তাছাড়া কিন্তু বলা যাবে না। তাহলে এই দুটো রুলস আমাকে মাথায় রাখতে হবে। একটা ওয়ার্ড তখন দুটো রুলস ফলো করবে। এক নম্বর কি, যে বর্ণগুলি পাশাপাশি বসাতে হবে। দুই নম্বর রুল যেটা আমরা ফলো করবো সেটা হচ্ছে বর্ণগুলিকে একত্রিত করার পর যেন একটা সঠিক অর্থ বা মানে পাই, তাহলে সেটাকে আমরা সেই বর্ণগুচ্ছ বা বর্ণ সমষ্টিকে কিন্তু আমরা শব্দ বলতে পারবো। তো এই দুটো রুলস মাথায় রাখতে হবে। দেখা গেল যে আমি কতগুলো বর্ণকে পাশাপাশি বসালাম, মনে করো 1 নম্বর নিয়ম আমি ফলো করলাম, মনে করো যে এরকম আমি লিখলাম সি টি এ লিখলাম। আমি এখানে বর্ণগুলোকে পাশাপাশি বসালাম কিন্তু এর কোনো অর্থ পেলাম না। তাহলে এটা 1 নম্বর নিয়মটা ফলো করলো, কতগুলি বর্ণগুলিকে পাশাপাশি বসাতে বলেছে, তাহলে আমি এখানে বসালাম। কিন্তু বর্ণগুলিকে একত্রিত করার পর একটা সঠিক অর্থ বা মানে কি পেলাম না। তাহলে একটা নিয়ম আমার একটা রুলস ফলো হলো, কিন্তু দ্বিতীয় নম্বর রুলসটা আমার ফলো হলো না এই ওয়ার্ডটার মধ্যে, তাহলে সেটাকে ওয়ার্ড বলা যাবে না। যদি আমরা এটাকে আবার এইভাবে লিখি যে সি এ টি, এই বর্ণগুলোকেও 1 নম্বর রুলস ফলো করেছে। দেখো বর্ণগুলি পাশাপাশি বসেছে, বসার পর দেখা যাচ্ছে যে সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল, এটার একটা অর্থ বা মানে আমরা পাচ্ছি। তাহলে এই বর্ণ সমষ্টির একটা অর্থ দাঁড়াচ্ছে ক্যাট মানে বিড়াল। তাহলে এটা দুটোই নিয়ম ফলো করেছে। দেখো এখানে কিন্তু একটা নিয়ম ফলো করেছে 1 নম্বরটা, আর এখানে 1 নম্বর নিয়ম এবং 2 নম্বর নিয়ম দুটোই ফলো করেছে, তাই জন্যে আমরা এটাকে ওয়ার্ড বলবো। তাহলে এটা ওয়ার্ড নয় আর এটা ওয়ার্ড। এইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে যেন দুটোই রুলস ফলো হয়, মানে পাশাপাশি তো বসবেই, তার সঙ্গে আমাদেরকে মাথায় রাখতে হবে যে তার যেন একটা অর্থ বা একটা মানে দাঁড়ায়, তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বলবো, না হলে কিন্তু ওয়ার্ড বলা যাবে না। তাহলে পাশাপাশি শুধুমাত্র বসালেই হবে না, তাহলে আমরা কি জানলাম যে পাশাপাশি বসাতে হবে। এখানে আমি পাশাপাশি বসালাম লেটারগুলোকে, কিন্তু কোনো অর্থ পেলাম না। তার মানে 1 নম্বর রুলস আমার এখানে ফলো হলো, দ্বিতীয় নম্বর রুলস আমার এখানে ফলো হলো না। কিন্তু এখানে আমি কি করলাম, বর্ণগুলোকে এখানে পাশাপাশি বসালাম, সেখানে পাশাপাশি বসানোর পর একটা অর্থ পেলাম। তার মানে এই ওয়ার্ড এই শব্দ জোটটা বা এই লেটারের শব্দগুচ্ছটা, এই বর্ণগুচ্ছটা কি করলো, এখানে 1 নম্বর এবং 2 নম্বর রুলস দুটোকে ফলো করলো। তাহলে এই দুটো রুল যখন ফলো করবে তখন তাকে আমরা ওয়ার্ড বলবো। এবার আমরা চলে আসবো এক্সাম্পলে। 4 নম্বরে যেটা আমাকে জানতে হবে ওয়ার্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে এক্সাম্পলটাকে খুব বেশি করে এক্সাম্পলগুলো আমাদেরকে খুব বেশি করে জানকারি নিতে হবে, কারণ এক্সাম্পল কোনগুলো ওয়ার্ড আর কোনগুলো ওয়ার্ড নয়। তাহলে আমি এখানে লিখবো, মনে করো এটা ওয়ার্ড আর এটা নট ওয়ার্ড। তাহলে এই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে মনে করো যে এটা আমি লিখলাম সি এ টি, এটার অর্থ আমরা পাচ্ছি এই বর্ণগুলো পাশাপাশি বসেছে এবং দুটোই রুলস ফলো করেছে, দুটোই রুলস আমার ফলো হয়েছে এখানে। তাহলে এটা একটা ওয়ার্ড বিড়াল। কিন্তু এখানে যদি আমরা এটাকে এরকম লিখি, এটা কিন্তু আমরা কোনো অর্থ পাচ্ছি না। তাহলে এটার আমরা কোনো অর্থ পাচ্ছি না, পাশাপাশি বসেছে বর্ণগুলো কিন্তু এগুলোর কোনো অর্থ পাচ্ছি না। তাহলে এটা কি ওয়ার্ড নয়, এটা ওয়ার্ড। বুঝতে পারলাম? মনে করো যে আমি দ্বিতীয় নম্বর ওয়ার্ড লিখছি APPLE, এটার মানে আমরা জানি আপেল, এটার অর্থ আমরা জানি আপেল। তাহলে এটার পাশাপাশি বসেছে এবং একটা অর্থ দাঁড়াচ্ছে, তাহলে এটা কি, এটা ওয়ার্ড। তাহলে এটাকে আমরা ওয়ার্ড বলবো। কিন্তু যদি আমরা এরকম লিখি এটার কোনো অর্থ দাঁড়াচ্ছে কি, এটার কোনো অর্থ দাঁড়াচ্ছে, আমার 1 নম্বর নিয়ম ফলো করছে কিন্তু 2 নম্বর নিয়মে কোনো হদিশে পাচ্ছি না আমরা এখানে, বা কোনো মানে পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে সেটাকে আমরা কিন্তু কি বলবো না, ওয়ার্ড বলবো না। তাহলে এটা ওয়ার্ড নয়। তাহলে এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড নয়। যদি আমরা লিখি আরো একটা এক্সাম্পল আমি দিলাম, মনে করো ব্যাগ। ব্যাগ মানে আমরা জানি থলে, থলে বলতে যেগুলোতে আমরা বাজার করি বা এরকম কিছু বই টই বহন করি। তো ব্যাগ মানে থলে। তাহলে ব্যাগের BAG ব্যাগ
এটা বর্ণগুলো পাশাপাশি বসেছে এবং এটার একটা অর্থ দাঁড়াচ্ছে, তার মানে কি দুটো রুলস ফলো করে, তাহলে এটাকে আমরা কি বলবো, ওয়ার্ড। কিন্তু আমরা যদি এরকম লিখি, এটার কিন্তু কোনো অর্থ পাচ্ছি না, এখানে বর্ণগুলো পাশাপাশি বসেছে, কাছাকাছি বসেছে, কিন্তু এটার কোনো অর্থ নাই, তাহলে এটা ওয়ার্ড না। তাহলে এই এক্সাম্পলগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে শুধুমাত্র কতগুলি বর্ণ পাশাপাশি বা কাছাকাছি বসলেই কিন্তু সেটাকে বর্ণ বলা যাবে না। আমার এই দুটো নিয়মে বলছে, রুলস দুটোকে আমাকে ফলো করতে হবে ওয়ার্ড লেখা, ওয়ার্ড তৈরি করার সময়, যে বর্ণগুলোকে পাশাপাশি বা কাছাকাছি বসাতে হবে, এবং 2 নম্বর যেটা আমাকে দেখতে হবে যে বর্ণগুলোকে পাশাপাশি বা কাছাকাছি বসানোর পর তার একটা সঠিক উত্তর বা তার একটা সঠিক মান আমরা পাচ্ছি কিনা। যদি সঠিক একটা উত্তর বা একটা মান পাওয়া যায় তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বলবো, আর না হয় ওয়ার্ড বলবো না। মনে হয় কমপ্লিট হয়ে গেল, বুঝতে পেরেছ? এবার তোমাদের আমি পরে এবার মিশাচ্ছি, তাহলে পরে তোমাদের যেটা আলোচনা হবে, এরপরে আমরা যেটা আলোচনা করব, এই যে ওয়ার্ড, আমাদের যে ওয়ার্ডগুলো আমরা তৈরি করলাম, এই ওয়ার্ডগুলোর মধ্যে অনেক জিনিস রয়েছে যেটা জানতে হবে আমাদেরকে, কারণ ওয়ার্ডগুলো তৈরি করার সময় কিন্তু একটা যে ওয়ার্ড তৈরি হলো, এই ওয়ার্ডগুলোর অনেকগুলো পার্ট বা অনেকগুলো অংশ আছে, কিন্তু এক একটা ওয়ার্ডের অনেক ধরনের অংশ থাকতে পারে। এই অংশটাকে যেটাকে আমরা বলি শব্দের অংশ, বাংলা ব্যাকরণে আমরা শিখেছি শব্দের অংশ। শব্দের অংশ বলতে এটাকে যদি ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, এখানে শব্দাংশ কথাটা ব্যবহার হবে, শব্দের অংশ। ঠিক একই রকমভাবে এখানে যে ওয়ার্ডের যে অংশগুলো রয়েছে, পার্ট অফ ওয়ার্ডস যেটাকে আমরা বলি, অফ ওয়ার্ডস, এই যে পার্ট অফ ওয়ার্ড মানে শব্দের অংশ যদি আমি বলি, তাহলে এখানে আমার জিনিসটাকে এরকম মাথায় রাখতে হবে, এই পার্ট অফ ওয়ার্ড অংশটাকে কিন্তু বলা হয় সিলেবল। এই সিলেবল বিষয়টা আমাদের খুব জানা দরকার। এই সিলেবল কথাটার অর্থ, বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ। মনে থাকবে, এই যে শব্দাংশ আমি কথাটা লিখলাম, এই শব্দাংশ মানেই কিন্তু হচ্ছে যে পার্ট অফ ওয়ার্ডস, মানে ওয়ার্ডের পার্টস। সিলেবল এটাকে ইংরেজিতে বলা হয় সিলেবল, মানে শব্দের অংশ। আমরা এই শব্দের অংশ বা একটা শব্দের অংশ, অনেকগুলো অংশ নিয়ে একটা শব্দ তৈরি হয়। মানে আমরা যে এখানে সিএটি ক্যাট, তারপর মনে করো ফাদার, মাদার, সিস্টার, ইন্টেলিজেন্ট, বিউটিফুল, এই যে ওয়ার্ডগুলো আমি বলছি, এই ওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো অংশ ঢুকে আছে। একটা অংশ যুক্ত হয়ে আরেকটার অংশের সঙ্গে যুক্ত হয়ে আরেকটা অংশ যুক্ত হয়ে তারপরে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। তো এই সিলেবলটাকেই বলা হচ্ছে ওই যে একটা পার্ট, অনেকগুলো পার্ট যুক্ত হয়ে যেরকম ওয়ার্ড তৈরি হচ্ছে, একটা ওয়ার্ড মানে বলতে হবে কতগুলো শব্দের অংশের একটা সমষ্টি, সেই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে সিলেবল। তাহলে আমরা জানলাম যে শব্দের অংশ বা শব্দাংশ সংক্ষেপে বলা যেতে পারে। আমাকে এই সিলেবাসের যদি ডেফিনেশন জানতে হয় বা সংজ্ঞা কাকে বলে, হোয়াট ইজ দ্য সিলেবল, তাহলে আমাকে বুঝতে হবে যে আমি যদি এখানে ডেফিনেশনটা লিখতে যাই, লিখছে না, যাই হোক, আপনার কালিটা শেষ হয়ে গেছে। যাই হোক, এখানে আমি যদি সিলেবল সম্পর্কে আমাকে জানতে হবে, তাহলে সিলেবলের যে ডেফিনেশন সেটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে আমি আগে ডেফিনেশনটা আগে জেনে নিই, কাকে বলবো আমরা। আমরা যদি সিলেবাসের ডেফিনেশন খুঁজি বা সংজ্ঞা কাকে বলে, হোয়াট ইজ দ্য সিলেবল, এটাকে যদি আমি ভালো করে বলতে চাই বা বুঝতে চাই, তাহলে আমাকে বলতে হবে এরকম যে একটি শব্দের যতটুকু অংশ, একটি শব্দের যতটুকু অংশ আমরা, কারণ শব্দ সম্পর্কে না ধারণা তাহলে কিন্তু এই শব্দাংশটা বের করতে পারবো না। কারণ শব্দ আমরা জানলাম ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে যতটুকু অংশ, মানে একটা ওয়ার্ডের যতটুকু অংশ, একটা ওয়ার্ড তার মধ্যে যতটুকু অংশ, এরকম বলতে চাইছি আমি। একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারেই উচ্চারণ করতে পারি
বা করি। একটি শব্দে যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি বা করি সেই অংশটিকেই বলা হয় শব্দাংশ, বা ইংরেজিতে বলা হচ্ছে যাকে সিলেবল। মনে থাকবে এই সিলেবল মানে একটা ওয়ার্ড আমাকে দিল, একটা এমন কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে আমরা একবারে উচ্চারণ করতে পারি, আবার কিছু কিছু ওয়ার্ড আছে আমরা ওয়ার্ডটাকে একবারে উচ্চারণ করতে পারি কিন্তু তার মধ্যে আমাদের একটু রেস্ট থেকে যায়, একটু রেস্ট নিয়ে তারপরে আমরা শুরু করি। যেরকম যদি সেই ক্ষেত্রটাকে, সেই রীতিটাকে, সেই নিয়মটাকে, যেই নিয়মে একটা শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারবো সেই অংশটাকে বলা হবে শব্দাংশ, বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে সিলেবল। মানে এই নিয়মটাকে, এই ব্যাপারটাকে কিন্তু বলা হচ্ছে সিলেবল। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই যে সিলেবল সম্পর্কে আমরা জানলাম, মানে একটি, আমি আবার আই রিপিটেড দিস লাইন, আমি আবারও বলছি যে একটি বাক্যে, একটি ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি সেই নিয়মটাই বা সেই রীতিটাকেই কিন্তু বলা হয় ইংরেজিতে সিলেবল। মনে থাকবে। আমরা এবার এই যে সিলেবল, এই সিলেবলের কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। আমরা সিলেবলের ভাগগুলো সম্পর্কে আমাকে বুঝতে হবে। যেরকম মনে করো এখানে আমি যদি লিখি সিলেবল, কাইন্ডস অফ সিলেবল, এক কথা মনে করো যে সিলেবলের কটা ভাগ, কটা সিলেবল রয়েছে, কটা সিলেবল নিয়ে মোটামুটি একটা ওয়ার্ড তৈরি হয়। আমাদেরকে মাথায় রাখতে হবে যদি শুধুমাত্র একটা ওয়ার্ডের মধ্যে একটা সিলেবলে থাকবে বা একটা সিলেবলের মধ্যে সব ওয়ার্ড থাকবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে সিলেবল, এই সিলেবলকে আমরা সাধারণত বা মূলত চারটি ভাগে ভাগ করব। মূলত চারটি ভাগে ভাগ করব। বুঝে গেল? কটা ভাগে ভাগ করবো? মূলত চারটি ভাগে। তাহলে প্রথমটা যদি আমি বলি যে শব্দের উচ্চারণের রীতি অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আমরা শব্দকে সিলেবল অনুযায়ী আমরা চারটে ভাগে ভাগ করব। কি? মনোসিলেবল এক নম্বর ভাগ আমরা দিলাম মনোসিলেবল। হলো। 2 নম্বরে আমরা যেটা দিব সেটা হচ্ছে দ্বিসিলেবল। 3 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্রাই। 4 নম্বরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে পলিসিলেবল। তাহলে আমরা মনোসিলেবল, দ্বিসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল এইভাবে আমরা একটু ডেফিনেশনগুলো জেনে নিই, সংক্ষিপ্ত রূপগুলো, এগুলো আমাদের জানা দরকার আছে। তাহলে কি বললাম যে ডেফিনেশন অনুযায়ী সিলেবল হচ্ছে যে একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারবো সেই অংশটাকেই কিন্তু বলা হবে সিলেবল। বাংলাতে যেটাকে শব্দাংশ বলা হচ্ছে, ইংরেজিতেই সেটাকে বলা হচ্ছে সিলেবল। তাহলে এই সিলেবল অনুযায়ী একটা কত রকমের সিলেবল আমরা পেলাম এখানে? তাহলে মূলত চারটি ভাগ করলাম আমি এখানে: মনোসিলেবল, দ্বিসিলেবল, ট্রাইসিলেবল বা পলিসিলেবল। তাহলে এখানে কতগুলো এক্সাম্পল, উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো। দেখো এখানে বলছে মনোসিলেবল। মনোসিলেবলের কথাটা অর্থ হচ্ছে যে ইংরেজিতে যতগুলো শব্দ রয়েছে, ইংরেজিতে যতগুলো ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলোকে উচ্চারণ করার সময় আমরা এক মুহূর্তের মধ্যে বা একবারে উচ্চারণ করতে পারি, যে ওয়ার্ডগুলোকে, পৃথিবীতে যতগুলো ইংরেজি ওয়ার্ড আছে তার মধ্যে যে ওয়ার্ডগুলোকে আমরা এক মুহূর্তে বা একবারে উচ্চারণ করতে পারি সেই ওয়ার্ডগুলোকেই কিন্তু বলা হয় মনোসিলেবল যুক্ত ওয়ার্ড। যেরকম আমি যদি বলি ক্যাট, এই ক্যাটটাকে আমি একবার উচ্চারণ করতে পারছি, তাহলে এটা হচ্ছে আমার মনোসিলেবল। যদি বলি ব্যাগ, এই ব্যাগ, এই ওয়ার্ডটাকে উচ্চারণ করার সময় আমি কি কোথাও রেঞ্জ নিতে হচ্ছে, থামতে হচ্ছে, না একবার উচ্চারণ করতে পারছি? একবার উচ্চারণ করতে পারছি, তাহলে সেটা হচ্ছে মনোসিলেবল। তারপর যদি আমি বলি ডগ,
দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডগুলোকে যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু এগুলো একবারে উচ্চারণ করতে পারছি, এগুলোর মধ্যে কিন্তু কোথাও রেশ বা কোথায় আমাকে থামতে হচ্ছে না। তাই জন্য এখানে বলা হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলোকে ইংরেজিতে যতগুলো ওয়ার্ড আছে তার মধ্যে যে ওয়ার্ডগুলোকে তুমি একবারে উচ্চারণ করতে পারবে, কোথাও রেশ বা থামতে হবে না, বা একবারে তুমি উচ্চারণ করে নিতে পারবে, তখন সেই সব ওয়ার্ডগুলোকে আমরা মনোসিলেবল যুক্ত ওয়ার্ড বলবো। যেরকম আমি এখানে কয়েকটা উদাহরণ দিলাম, ক্যাট, ব্যাগ, ডগ, পেন, এরকম যতগুলো পৃথিবীতে ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোকে তুমি একবারে উচ্চারণ করতে পারবে সেই ওয়ার্ডগুলোকে কিন্তু বলা হবে মনোসিলেবল যুক্ত ওয়ার্ড বা ওয়ান সিলেবল যুক্ত ওয়ার্ড বলতে পারো। এবার আমি চলে আসবো দ্বিসিলেবল। দ্বিসিলেবল ওয়ার্ড আমরা কোনগুলোকে বলবো না, মনোসিলেবল ওয়ার্ড তো আমরা খুঁজে বের করতে পারবো। এবার অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, মনে করো যে ওয়ার্ডের ভান্ডার রয়েছে, শব্দ ভান্ডার, সেখান থেকে আমি শব্দ খুঁজে বের করে নিলাম। তাহলে মনোসিলেবল যুক্ত একবারে যেগুলো উচ্চারণ করতে পারছি সেগুলো মনোসিলেবল আমরা জানতে পারলাম, তাহলে সেগুলোকে একটা আলাদা বক্সে নিয়ে আসলাম। তাহলে দ্বিতীয় নম্বর আমাকে যেটা জানবো দ্বিসিলেবল। দ্বি কথাটার অর্থ হচ্ছে দুই, এই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে। এই যে দ্বিসিলেবল যুক্ত ওয়ার্ড আমরা কোনগুলোকে বলবো না, ইংরেজিতে যতগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে আমরা দুইবারে উচ্চারণ করতে পারবো বা দুইবারে উচ্চারণ করব বা করতে পারবো, এই ধরনের যতগুলো ওয়ার্ড রয়েছে এই ধরনের ওয়ার্ডগুলোকে কিন্তু বলা হবে দ্বিসিলেবল যুক্ত ওয়ার্ড। বুঝতে পারলাম? আমি আবারও বলছি, ইংরেজিতে যতগুলো ওয়ার্ড আছে তার মধ্যে যে যে ওয়ার্ডগুলোকে দুইবারে আমরা উচ্চারণ করতে পারবো সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো দ্বিসিলেবল যুক্ত ওয়ার্ড। যেরকম আমি যদি বলি FATHER, ফাদার মানে কি বাবা, তাহলে ফা দা। দেখো আমি একবার উচ্চারণ করতে পারছি না, কিন্তু এটাকে আমাকে দুইবার উচ্চারণ করতে হচ্ছে, ফা একবার, দা একবার। তারপর আমি যদি বলি মাদার, তাহলে মা একবার, দা একবার। তারপর যদি বলি সিস্টার, SISTER, সিস্টার, সিস একবার, তার একবার। তাহলে এগুলো একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডগুলোকে আমরা কয়বার উচ্চারণ করছি? দুইবার উচ্চারণ করছি। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা দ্বিসিলেবল যুক্ত ওয়ার্ড বলবো। এবার আমরা চলে আসবো ট্রাই, মানে তিনটে সিলেবল যুক্ত ওয়ার্ড। এই জায়গাটা আমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। আমি যদি বলি এই যে ট্রাই সিলেবল বললাম বা তিন সিলেবল যুক্ত থাকবে, সেক্ষেত্রে আমরা যদি বলি ইন্টেলিজেন্ট, তারপর বিউটিফুল যদি বলি AUTIFUL, এই যে বিউটিফুল আমি বললাম, তাহলে বিউ একবার, টি একবার, ফুল একবার, তাহলে বিউটিফুল। তারপর আমি যদি বলি বিউটিফুল হলো, তাহলে এখানে কটা সিলেবল আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এরকম ভাবে আরো এরকম ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে তুমি তিনবারে উচ্চারণ করতে পারবে। যেরকম হচ্ছে তোমার বিউটিফুল বললাম, এরকম আরো অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে তোমাকে মনে করো যে তিনবারে উচ্চারণ করতে হচ্ছে। এই ধরনের ওয়ার্ডগুলোকে কিন্তু বলতে হবে ট্রাই সিলেবল যুক্ত ওয়ার্ড। তারপর মনে করো যে পলিসিলেবল চলে আসবো, মানে তিনের অধিক সিলেবল যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে ইন্টেলিজেন্ট, আমি কয়বার উচ্চারণ করলাম এটাকে? একবার, দুইবার, তিনবার, চারবার। তাহলে এটা হচ্ছে পলিসিলেবল, এটা হচ্ছে ট্রাইসিলেবল। এখানে আমাকে মাথায় রাখতে হবে যে মনে করো যে এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এখানে আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে, yesterday, তাহলে yesterday, তাহলে এখানে 1 2 3, তাহলে এখানে কটা সিলেবল আছে? তিনটে সিলেবল আছে, তাহলে এগুলো ট্রাই করতে হবে। তাহলে এক কথায় আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে আমরা এইটুকুতে বুঝতে পারলাম এরকম যে সিলেবল, একটা ওয়ার্ডের অনেকগুলো অংশ থাকে বা অনেকগুলো অংশ নিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়। সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সিলেবলটা জানা অতি জরুরি রয়েছে, কারণ সিলেবল অনুযায়ী আবার অনেক শব্দের গঠনের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হবে বিভিন্ন ক্ষেত্রে। এই ডেফিনেশনটা আমাকে খুব মাথায় রাখতে হবে ভালো করে, যে একটি শব্দের যতটুকু অংশ আমি একবারে উচ্চারণ করতে পারবো সেই ব্যাপারটাকে বা সেই গ্রামেটিক্যাল রীতিটাকেই কিন্তু বলা হচ্ছে সিলেবল। তাহলে এই সিলেবল অনুযায়ী ওয়ার্ডকে চারটে ভাগ করলাম আমি, কি? মনো, দি, ট্রাই আর পলি। এই জায়গাটায় আমাকে বুঝতে হবে যে মনোসিলেবল বলতে আসলে
একবারে যে শব্দগুলোকে আমরা উচ্চারণ করতে পারবো বা যে শব্দগুলোকে উচ্চারণ করার সময় আমি একবারে উচ্চারণ করে ফেলবো বা উচ্চারণ করা যাচ্ছে, এইরকম ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলবো মনোসিলেবল। একের অধিক দুইবারে যদি কোনো ওয়ার্ডকে উচ্চারণ করি বা দুইবার যদি কোনো ওয়ার্ডকে উচ্চারণ করতে পারি সেগুলোকে বলবো দ্বিসিলেবল। আর একের অধিক সিলেবল যুক্ত যদি এই দুইয়ের অধিক সিলেবল যুক্ত যদি আমরা কোনো ওয়ার্ডকে তিনবারে উচ্চারণ করি বা তিনবারে উচ্চারণ করতে পারি, এই ধরনের যদি বা তিনবারে উচ্চারণ করতে হচ্ছে আমাকে থেমে থেমে বা কিছুটা রেস্ট দিয়ে, তাহলে সেই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলবো ট্রাইসিলেবল। এবং এর অধিক হলে ফোর্থ, এইভাবে আমাদের চলতে থাকবে। তো যাই হোক, এই যে চারটে মোটামুটি সিলেবল যে আমি বললাম, একটি শব্দের যে চারটে অংশ, এই সিলেবলগুলোকে আমরা যদি খুব ভালো করে মাথায় রাখি, তাহলে ওয়ার্ড গঠনের ক্ষেত্রে এবং কোন ওয়ার্ডটা কত সিলেবলের এবং কি ধরনের সিলেবল যুক্ত ওয়ার্ড, তাহলে আমরা সঠিকভাবে বলতে পারবো। তো আশা করছি আমি এই ব্যাপারটাকে তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। তো নমস্কার।